প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মুসল্লিদের সুবিধার্থে সব ট্রেন থামবে টঙ্গী স্টেশনে। দেখছিলেন ক্রাউন ইভেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার কাছে আজ রিপোর্ট জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। জনপ্রশাসনের প্রতিবেদনের শতাধিক সুপারিশ থাকছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, খবর সংগ্রহে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। যুক্ত হচ্ছি তার সাথে। রোকন, সংস্কার কমিটির সদস্যরা কি এসে পৌঁছেছেন, আর এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? মিথিলা, আপনি জানেন যে আমি এখন রয়েছি যমুনার সামনে, এবং যমুনার সামনে এরই মধ্যে আজকে দুটি সংস্কার কমিশন, অর্থাৎ যেই গুরুত্বপূর্ণ 6টি কমিশন রয়েছে, সংবিধান সংস্কার কমিশন সহ সেই 6টি কমিশনের মধ্যে দুটি কমিশনের রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট আসলে আমরা বলছি এটাকে, চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন। সেই দুটি কমিশন হচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন। এই দুই সংস্কার কমিশনে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, ওরা দুজনই আসলে একটু পরেই প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসবেন। তবে এখন পর্যন্ত ওনারা প্রবেশ করেননি যমুনায়। এই যমুনায় হয়তো আরেকটুক্ষণের মধ্যেই চলে আসবেন দুজন। 12টার দিকেই তাদের এই সংস্কার কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন রিপোর্টটি দেওয়ার কথা রয়েছে। এবং আপনি জানেন এই রিপোর্টগুলোর, অর্থাৎ এই 6টি সংস্কার কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 8 ফেব্রুয়ারি, এবং 8 ফেব্রুয়ারিতেই এই 6টি সংস্কার কমিশন, অর্থাৎ সংবিধান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ যেই 6টি কমিশন রয়েছে, এই 6টি গুরুত্বপূর্ণ কমিশনের রিপোর্ট 8 ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া হবে, এবং তার মধ্যে দিয়ে এই সংস্কার কমিশনের মেয়াদও শেষ হয়ে যাবে। এবং তারপরে শুধুমাত্র একটি সংস্কার কমিশনই থাকবে। সেই একটি সংস্কার কমিশন হচ্ছে জাতীয় ঐকমত্যের সংস্কার কমিশন, এবং সেটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অর্থাৎ 8 তারিখ থেকেই কিন্তু জাতীয় ঐকমত্যের কমিশনের কাজ শুরু হয়ে যাবে। এবং সেই কমিশনের প্রধান হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, এবং উপপ্রধান হিসেবে জানেন যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান রয়েছে ডক্টর আলী রিয়াজ, তিনি উপপ্রধান হিসেবে। তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে এই রিপোর্টগুলোর ভিত্তিতে, অর্থাৎ কোনটি স্বল্প অথবা মধ্য অথবা দীর্ঘ মেয়াদে কি সংস্কার করা হবে, সেইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। তবে আজকে 6টির মধ্যে দুটি সংস্কার কমিশনের প্রধান এই রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন, এবং 8 তারিখের মধ্যেই সবগুলো সংস্কারের চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে বলে আমরা জানতে পারছি। মিত্রা, এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ। রোকন, আপনাকে ধন্যবাদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বেলা 12টা থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ জোবায়ের। ইজতেমার সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন ভারতের মাওলানা মোহাম্মদ ফারুক। বাংলায় তর্জমা করে শোনাচ্ছেন মুফতি আমানুল হক। সকাল 9:30টায় হেদায়েতমূলক বয়ান হয়েছে। বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এরপর নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এই ধাপে 22 জেলার মুসল্লিরা 40টি খিত্তায় অংশ নিচ্ছেন। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি থাকবে। এরপর 8 দিন বিরতি দিয়ে আগামী 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। অংশ নেবেন মাওলানা সাদ কান্দুলভির অনুসারীরা। বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে তার উপর হামলা চালায়। স্বজন ও স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল থেকে পরে ঢাকায় পাঠান চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে মিরনকে। সেখানে স্বজনরা জানান মিরন ঢাকা থেকে রাতেই ফিরেছেন। কুয়াকাটা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলো পাতারি কুপিয়ে এক হাতের রগ কেটে দেয়। সময় বাড়িয়েও শেষ হচ্ছে না বাগেরহাটের বিষখালী নদী পুনঃখননের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে বিলম্ব হচ্ছে খনন কাজ। পানি উন্নয়ন বোর্ড বলছে এসব স্থাপনা সরাতে নোটিশ দিলেও তাতে কর্ণপাত করেনি মালিকরা।
এতে সেচ সংকটে পড়েছে ফসলি জমিগুলো। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়ের খরস্রোতা নদী এখন মরা খাল। ভরাট হয়ে এই অবস্থা বাগেরহাটের মোরেলগঞ্জ ও কোচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া বিষখালী নদীটির। কৃষক বাঁচাতে 2023 সালে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ের বেশিরভাগ জায়গা খনন করা হলেও 2 উপজেলায় কয়েকটি স্থাপনার কারণে বাধাগ্রস্ত হয় খনন কাজ শেষ না হওয়ায় কোনো সুফল পাচ্ছে না কৃষকরা। হয়তো সরকারি জায়গায় আমরা বাড়ি ঘর তৈরি করছি, এইটি আমরা না জানিয়ে করছি, এখন দেখতেছি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন কি করা যাবে যদি সরকার নিয়ে নেয়? 10টা দলিলের জমি আমরা তো বুঝতে পারিনি, ওর আব্বা কিনছে, ছেলে মেয়ে 11 জন, বুঝছেন, কারণে আমাকে পোষাবে না, তাই গ্রামে এসে আমরা জমি কিনছি। আর আমার 10টা দলিলের জমি সব খালে চলে যাচ্ছে। কয়টা ঘর বাড়ি আছে, এর জন্য সমস্যা হতেছে আমাকে। এই ঘরগুলো যদি সরানো হয় সেলি আমাকে খালটা কাটতে ভালো হয়। আমরা এই খাল কাটি 335 ফিট, কোন জায়গায় 435 ফিটে আছে, আমার লাগবে 180 ফিট। এর মাঝ দিয়ে আমরা খাল কাটি, অনেক লোক এরা বাধাগ্রস্ত করে, আমার গাড়ি বন্ধ থাকে। খালের জমি নিজস্ব সম্পত্তি দাবি করায় বেঁধেছে বিপত্তি। ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। পানি উন্নয়ন বোর্ডের লোক আছে, তারপরে অন্যান্য সংস্থার লোক আছে, তারা সবাই আছেন। যেটা সরকারি খাল যেভাবে কাটা হবে সেটাই নিয়ম অনুযায়ী কাটা হবে। আর এখানে তো আসলে বাধা দেওয়ারও কিছু নেই, আর অসহযোগিতা করারও কিছু নেই। অবৈধ স্থাপনা সরাতে কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা সেগুলো আংশিক পুরোপুরি যতদূর পারি আমরা সম্ভব উচ্ছেদ করা সম্ভব হয়েছে, কিন্তু যে পয়েন্টে আমরা দাঁড়ায় আছি এই পয়েন্টে কিছু অবৈধ স্থাপনা আছে যেগুলো তারা নিজ ইচ্ছায় সরাইতেছে না। তাদের অনেকবার নোটিশ করা হয়েছে, মাইকিং করা হয়েছে। মহামান্য হাইকোর্ট কর্তৃক একটা সিদ্ধান্ত যে সিএস অনুযায়ী আমাদের নদী বা খালগুলো পুনরুদ্ধার করা হবে। এরই আলোকে আমরা পুনরুদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এই পয়েন্টেও আমরা তাকে সরিয়ে আমার কাজটি ঠিকমতো। নদী পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। 90% কাজ শেষ হলেও 10% কাজ শেষের অপেক্ষা কাটে না কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।